দেখো তোমরা আমরা সোফার কি পড়াশোনা করেছি, আর যেহেতু আমরা আসলে আমাদের কি ইভ্যালুয়েশন বলো, পরীক্ষা বলো, যেটা কিরকম হবে বা কত ঘন্টা হবে, সেটা আমরা এখনো জানতে পারিনি। এই জন্য আমি প্রশ্ন এই এই উইকেন্ডে করা উচিত কথা ছিল, কিন্তু প্রশ্ন আমি আর করতে করি নাই, কারণ কয় ঘন্টা পরীক্ষা হবে সেটা না জানলে কি হবে আই ডোন্ট নো। কারণ অনেকে প্রপোজ করছে যে প্রজেক্ট আকারে কিছু দিলে ইভ্যালুয়েশন করা যায় কিনা পরীক্ষা না নিয়ে, সেটা জন্য পরীক্ষা আমি প্রশ্ন করি না, এই জন্য তোমাদেরকে বলতে পারছি না কেমন প্রশ্ন হবে। তাহলে আমরা ওই শুধু রিভিউটাই করি, তারপর পরে যদি ফাইনাল ডেট হওয়ার পরে আমরা আবার একটা মিটিং টাইম দিয়ে তখন আমরা ডিসকাস করব যে কি ধরনের প্রশ্ন হবে। আজকে তাহলে আমরা দেখো রিভিউ করি। গাইড অ্যানসার একটা দিয়ে স্যার সেমিস্টারটা শেষ করলে হয় স্যার, যেভাবে স্যার আপনারা টেকনিক্যালি স্যার হ্যান্ডেল করতে পারেন আর কি। হ্যাঁ, আমরা ধরো স্যার সবাই তো একমত না। আমি তো বিদেশে পড়িয়েছি, আমি বিদেশে হলো পরীক্ষা বলে কিছু নাই, তাই না? ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়ে ফাইনালে কোনো সময় 10 মার্ক 15 মার্ক, এটা টিচারের উপর ডিপেন্ড করে। আমরা এইভাবে পরীক্ষা নিয়ে আসছি এবং এখনো সব বিদেশে তাই হয়। আমার মেয়েরাও দুজনই পড়ে আমেরিকায়, তাদেরও কোনো পরীক্ষা নাই। প্রজেক্ট হারবার্ডে আমার ছোট মেয়ে তো 5টা প্রজেক্ট দিয়েছে, তার আর লাস্টে একটা প্রজেক্ট বাকি আছে, দিলে তার এই সেমিস্টার শেষ। শুধু প্রজেক্ট দিয়ে শেষ, কারণ কোনো পরীক্ষা নাই। তাই এরকম এখন আমাদের এখানে তো সিস্টেম বাংলাদেশে একটু ডিফারেন্ট। এটা আমাদের কালচার হলো পরীক্ষা কালচার। বসে থেকে সারা বছর ফাইনাল একটা 2-3 ঘন্টা 5-4 ঘন্টা পরীক্ষা। এটা এই কালচার আমাদের তো যেহেতু রয়েছে, পরীক্ষা ছাড়া অ্যাসেসমেন্ট চিন্তাই করতে পারে না। এই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে একটু। ওকে, তো দেখো আমরা একটু করি, আগে আমরা কি পড়েছি একটু সামারাইজ যদি করি। কি হয়, আমরা ফার্স্টে কি পড়েছিলাম, দেখো টপিকস গুলি আমরা যদি দেখি, আমরা CMOS ডায়াগ্রাম পড়েছি, CMOS diagram, and CMOS diagram is very easy, right? তোমরা সবাই পেরেছো, সব সময় কি দেওয়া থাকে, বুলিয়ান ইকুয়েশন, বুলিয়ান ইকুয়েশন থেকে and CMOS, and this is a common practice that we have done so many problems we have solved, right? But sometimes, right, আমরা CMOS ডায়াগ্রাম করেছি, তারপরে CMOS থেকে আমরা কি করেছি, CMOS ডায়াগ্রাম থেকে আমরা লেআউট করেছিলাম, কিন্তু লেআউট করার আগে আমরা দেখেছিলাম যে লেআউট একটু a little bit complicated, a little bit time consuming, and also looks a little bit clumsy, right, and takes a lot of time. তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা একটা তৈরি করেছিলাম স্টিক ডায়াগ্রাম। Stick diagram. Stick diagram is very exactly the same thing as a layout. Just the stick diagram just representing the skeleton of the layout diagram, which is the main topics of our VLSI circuit. And layout diagram is the main topics আমাদের এই কোর্সের। কারণ তুমি এরপরে যখনই জব মার্কেটে যাবে, whatever the circuit, you must need to design the layout diagram. বিভিন্ন কমপ্লিকেটেড সার্কিটের তোমাকে লেআউট ডায়াগ্রামই করতে হবে, and that is the main blueprint of the integrated circuit. And integrated circuit মানে লেআউট ডায়াগ্রাম। এটা করার জন্য তোমাকে ফার্স্টে যেহেতু এটা ইনিশিয়াল স্টেজে লেআউট ডায়াগ্রামটা একটু কমপ্লিকেটেড দেখায়, এজন্য সিম্পলিফাইড ফর্মে আমরা স্টিক ডায়াগ্রাম তৈরি করেছিলাম। and stick diagram is easy to estimate the silicon area, and also easy to identify if there is any problem in the circuits and how many overlappings are there,
and how many types of metal, কত ধরনের মেটাল লাগবে, মেটাল 1 2 3 এরকম কতবার লাগবে, কতটা ওভারল্যাপিং আছে, উই ক্যান ইজিলি আইডেন্টিফাই। কিন্তু আরেকটা জিনিস আমরা করি নাই, সেটা পরীক্ষা অনেক সময় আসে, যে আমরা সিমস থেকে স্টিক ডায়াগ্রাম করেছি ওয়ান ওয়ে, কিন্তু পরীক্ষার সময় কিন্তু স্টিক ডায়াগ্রাম থেকে সিমস স্টিক ডায়াগ্রাম দেখতে পাচ্ছ না মনে হয় না, এটা কালিটা স্টিক ডায়াগ্রাম থেকে সিমস ডায়াগ্রামও অনেক সময় আসে, জাস্ট অপোজিট। আমরা সিমস থেকে স্টিক করেছিলাম, কিন্তু স্টিক থেকে সিমস। একটু প্র্যাকটিস করবে দুই একটা ভাষায় উল্টা দিকে আসার জন্য, so that then you will be familiar with that. And আর কি করেছিলাম, দেন আমরা স্টিক ডায়াগ্রাম থেকে আমরা বের করেছিলাম এরিয়া, সিলিকন এরিয়া। That silicon area is in terms of lambda, right? Instead of micrometer, nanometers, we calculated in terms of lambda, and we know that this when the lambda becomes small, the area becomes smaller, right? So this is a very common practice. তারপরে আমরা কি করেছিলাম, so that was the main diagram, and all the three kinds of diagram আমরা দেখেছি, and then we calculated the size of transistor. Size of transistor means not the size of integrated circuit, right? Size of transistors, right? আমরা বের করেছিলাম এরকম করে, let's say here এটা কি সাইজ হয় আমরা বের করেছিলাম, সাইজ অফ দ্য ট্রানজিস্টর রেখে এখানে আমরা ইনিশিয়ালি আমরা কনসিডার দ্য সাইজ 1 1 1 1, হ্যাঁ আমরা সবগুলি সাইজ 1 ধরে নেই। সাইজ বলতে আমরা বুঝি এটা সাইজ অফ দ্য ট্রানজিস্টর মিন্স উইডথ অফ দ্য ট্রানজিস্টর, রাইট? উইডথ অফ, right? And how many times, right? How many times of the width? This is size 1 ধরেছিলাম আমরা, পরে দেখা যায় যে এখানে সাইজ কত লাগে, এখানে 4, এখানে 1, রাইট? এরকম সাইজ আমরা ক্যালকুলেট করেছিলাম, যে এখানে 2R হয়, এখানে R হয়, 2R, so total 4R, and we need to convert into R, so will be size will be 4, right? So আমরা এটা ক্যালকুলেট করেছিলাম size of the transistors, আর এখানে যেহেতু R আছে already R, so is the size 1, so we don't need to convert, so it remains same, the resistance remains same, right? এটা বের করেছিলাম ফার্স্টে, and depending on the size of the transistors, and we had to calculate the resistance of the transistors. Size calculation করার পরে resistance, calculate করেছি, and then based on the size we calculated the capacitance, right? And capacitance, we know that capacitance is proportional to the size, right? And this one is proportional to the size, and the resistance is inversely proportional to the size, right? এই দুটো বের করেছি আমরা, and then we calculated ordinary, and then we finally
we found the diagram of for time delay, right? Time delay calculation. Right? আমরা time delay calculate করেছিলাম, and there are two techniques, Elmore delay model calculate করেছিলাম, right? TD R1 C1 plus R2 R1 plus R2 into C2 like this. And this is a formula. This Elmore delay model, we use these techniques to calculate the time delay for rising edge and time delay for falling edge. দুইটা টাইম delay বের করেছিলাম আমরা, and also we used different techniques. আমরা অন্য টেকনিক ইউজ করেছিলাম, linear delay model. Linear delay model আমরা কি রেখেছিলাম, logical effort and electrical effort. This is represented by Z, this is represented by A's. এগুলি আমরা বের করেছিলাম, and then we calculated those parasitic delay. P. So that there are so many things we calculated, and then based on that we calculated the total time delay for the circuit. And in this model আমাদের ছিল TDR equal to TDF. Linear delay model আমাদের দুটো different হয় না, এটা same হয়, rising আর falling edge এর same হয়, and we call it TD. And so we calculated that, and we learned how to do that. And then after that, what we learned, okay, then we calculated the power loss in power loss বের করেছিলাম, and we have found that there is a two component of the VLSI circuits. Output is here, and this is a P network, and this is N network, and is VSS. And we found the power, and the total power, P total, and C VDD square, right? And not CF, there is an alpha, right? There is an alpha and there is F here, and alpha F C VDD square, the total power for this total power. And we have seen this half of the power is lost in the P network, and the remaining half of the power actually stored, or আমরা এটা পাওয়ার না বলে এনার্জি বলি, কারণ পাওয়ার তো স্টোর করা যায় না, স্টোর করতে হয় এনার্জি। তো এনার্জি, half of the energy was lost here, and the remaining energy was stored here, and then that half energy was dissipated through P network, and that was then we found that one, and then we found our loss, and then we calculated
those one is called the next topic was the next topics noise margin. We calculated the noise margin. Noise margin was right, and I remember those the circuits here. So this we found in here the 2 points here, VIL and VIAs, and this was a VOAs, and this was a VOL, and this was the noise margin for logic 0, and this was the noise margin for logic 1. Right, this is for noise margin logic 0, and this is for logic 1. Right, so we calculated this. At VIL, we found the formula for VIL and VIAs, and that was we need that, right? So in order to calculate the noise margin. If you have in exam, right? So you can carry this the formula, right? But this if it's an online exam, so everything will be handy. And normally, when there is a face-to-face exam, these formulas are given in the sheet, or sometimes you need to derive the equation. Right, so we found the noise margin, and I think these are the things we studied for combinational circuits, for the standard circuits, and what else, and then what is, and then but I maybe I missed some of the previous basic some things like non-ideal operating mode, operating condition for CMOS, right? Non-ideal operating mode আমরা দেখেছিলাম different kinds of different types of effects are there, like a temperature effect, তারপরে body biasing effect, তারপরে এই যে আমরা দেখেছিলাম যে ট্রানজিস্টরের ভিতর দিয়ে কি হয়, right? We studied like that, and let's say n plus, and this is a poly, there's a silicon dioxide, and then gate, source, and let's say drain, and this is a P sub, right? So we found that there is a channel, and there is some abnormal condition we found, and because of the voltage here, there is some electrons crossing here. So because of that, some current was different, and there are some drain in there around drain. There was some what is called depletion region around the drain, and that causes the current to be increased or decreased. And there are some electrons crossing the junction, electron or holes, right? The crossing the junction, that those are lost. And there are several effects in here, and due to that non-ideal effect, the current in here, the IDS, either increase or decrease, and there is something was happened. And also the length of the channel, or W of the channel was increased or decreased because of those depletion and some other environmental effects. So because due to that, W was decreased, L was decreased, right? And due to that, there was a change in current. So we studied that. Okay. তোমাদের কোনো কোশ্চেন আছে so far এই পর্যন্ত?
These are the non-combinational circuits. Anybody have any question? কোনো টপিকস মনে নাই, বুঝতে কঠিন ছিল, এরকম প্রশ্ন করতে পারো। Okay, now then we'll go to the next. আমরা এরপরে দেখেছিলাম ডাইনামিক লজিক। ডাইনামিক লজিকে কি দেখেছিলাম আমরা? So instead of so for example this one, right, this is a what's called, this is a NOR gate, right? It's a NOR gate. So instead of doing this, we can design these circuits by using a PMOS and charge, right? We converted these circuits. This is standard logic circuit, and this is called dynamic logic. And A plus B, and this is also A plus B, right? It's a NOR gate. So instead of designing this, we can design this kind of circuit. But though this one looks like the 4 transistor, this one also has a 4 transistor. Oh. This one also looks like a 4 transistor, but actually this will be different. We have already known that for bigger circuits, right? If we have a lot of transistors in these circuits, so that can be converted into the dynamic logic by minimizing all the P transistors, right? By replacing all the P transistors by using a single P and an extra N at the put. And we call it footer transistors, and this is a pre-charged PMOS, one PMOS and all other NMOSes. But some of you are calling this one is a static diagram, but it's not static logic. No, this is not a static logic. This is standard CMOS diagram. This one is dynamic. That doesn't mean that this one is static. And static is a different thing. But this is a standard logic, and this is a dynamic logic. And we have seen that for bigger circuits, we can eliminate all the PMOSes by just replace by using a single PMOS. And the diagram, it looks like the number of transistors are very, very less, but we have seen that during the layout diagram, this is not so easy. And that layout diagram a little bit different than the standard diagram. And also the main problem was coming because of the logic value, right? This when we operate those dynamic logic, we have seen there are several problems of happen during the evaluation period, right? Sometimes we get the wrong answer, right? আমাদের আউটপুট যেটা আসার কথা সবসময় আসে না, কিছুক্ষণ পরে রিচার্জ করতে হয়, রাইট? এবং এটা কিছুক্ষণ পরে রিচার্জ করতে গেলে এটা টাইম বেশি লাগবে, so it is a time consuming techniques, so that's why that is not so popular in modern design. And on top of that, next the next was pass transistor logic. Pass and pass transistor logic, right? This is a different than the standard logic, right? And we have seen this is always there is a 2 transistors are connected in parallel or face to face,
but the gates are connected, and so the gates are connected, and the source and drains are connected, and the one side is input and another side is output. And these are the techniques, and we have seen that there are some problems that this only the one kind of signal is passing through the one transistors. Like if you have a 1, then it's passing through this, and if it's 0, then passing through NMOS. Right? And so there's both gate must be turned on at the same time. Right? And but this one looks a little bit easier for designing complicated Boolean equation, and also because we have seen there's wired OR by using OR gate, by using just by wire. But there was a problem, right? Sometimes the voltage at this point is not strong enough to deliver logic high. And when we use this kind of logic, but when you say when you say 0, at that time is fine. But when you have a, let's say this one is 5 and this one 0, and at that time, let's say 5 volt, 0 volt. So in here, this voltage turns into, let's say, 2.5. So this one is confusing. Is it a 0 or 1? And what logic is this? Right? A little bit confused, but it's okay. We can design a bigger circuit by using a less number of transistors. Is efficient one, but again, the problem is a logic value. Right? We cannot get the this what is called the strong logic, right? Strong logic বলতে আমরা বুঝি যে কোনো একটা কি বলে সার্কিটের আউটপুটকে তুমি এটা মনে করো 0 লেভেল, এটা 1 লেভেল, 1 ভোল্ট, এটা 0 ভোল্ট টাইম। এখন তোমার লজিক ভ্যালু যদি তোমার 0 এর সময় যদি এরকম থাকে, দ্যাটস ওকে, রাইট? লেটস সে if 0 and then go here and then come back here, that is fine. This one is close to 1 volt. Right? কিন্তু যদি তোমার এরকম হয় যে no, the logic value the 0 here and then 1 here, so then this area is confusing, right? Because this value, let's say this is 0, this is 1, this one is 0.5, so this one is, let's say, 0.7, right? The problem is here, if you like this, and during this time, if we have a noise, and this noise will bring down to 0, right? একটা নয়েজ যদি আসে ওই সময়, তাহলে এটাকে 1টাকে 0 করে ফেলতে পারে, আবার যদি এখানে একটা নয়েজ আসে তাহলে 0টাকে 1 করে ফেলতে পারে। So it depends what kind of noise, negative noise, positive noise. Right? So that's why this area is confusing. Right? তো তোমাকে যদি লজিক ভ্যালুটাকে স্টেবল রাখতে হয়, তাহলে এরকম রাখতে হবে, এরকম রেঞ্জে, আর এরকম রেঞ্জে যাতে 1 গুলি থাকে, রাইট? এর মাঝখানে ভ্যালুগুলি, রাইট, এরকম যদি তোমার ভ্যালু থাকে, তো that is not a good signal, রাইট? তোমাকে এটাকে সিগন্যালটা poor, very poor, and also is unstable. Anytime it can be 1 or 0. So that is we should avoid that, because of digital circuits, that it must be strong 0 or very strong 1. And this is not analog. Analog circuit, this is acceptable, but not for digital. So that's why the pass transistor logic is not so popular, right? But sometimes এগুলা ঠিক করার কোনো উপায় আছে? কোনটা স্যার? এই যে স্যার যেমন পিটিএল লজিক বা যেমন স্যার জিডিআই লজিক, সবগুলোতে তো সেম প্রবলেমটা স্যার, মানে সিগন্যালটা ভালোমতো আসে না স্যার। এগুলা মানে রেকটিফাই করার কোনো উপায় আছে? হ্যাঁ, রেকটিফাই করার উপায় আছে, কিন্তু তখন দেখা যাবে যে তোমাকে এক্সট্রা আবার ট্রানজিস্টর লাগে। হ্যাঁ স্যার, মানে ওটা তো দেখছিলাম স্যার একটা, সেটাতে স্যার এক্সট্রা ট্রানজিস্টর আনলে স্যার, মানে তাহলে স্যার বেনিফিটটা কি হবে? আমার তো পুরো সেম পরিমাণই লাগে। সেটাই আর কি, যে মানে আমরা যেটার জন্য ওটাকে কম ট্রানজিস্টর লাগে বলে আমরা এটাকে এই লজিকে গেলাম, তারপরে আবার সেটাকে আবার স্ট্রং করার জন্য আবার আমাদের এক্সট্রা ট্রানজিস্টর লাগে।
তারপরে অনেক সময় করা হয় যে মনে করো মেইন সার্কিটে যদি তুমি ওখানে ধরো তোমার এরকম এক্সাম্পল দিয়ে যদি বলি যে মনে করো একটা নর্মাল একটা সার্কিট তৈরি করতে তোমার 20 ট্রানজিস্টর লাগতো, ওইটাকে যদি নর্মাল লজিক, আর তুমি যদি এটা পিটিএম লজিকে তুমি যদি এটা মনে করো তুমি 8 ট্রানজিস্টর দিয়ে তুমি এটা মনে করো পিটিএল লজিক তৈরি করলে, তারপরে তুমি এর সাথে আরো মনে করো তোমার যদি 6টাও লাগে আরো 6 ট্রানজিস্টর দিলে তুমি ওইটাকে সিগন্যাল ইন্টিগ্রিটি বলি আমরা এটাকে, রাইট? তোমাকে ওইটাকে সিগন্যালটাকে স্টেবল করার জন্য, বুস্ট করার জন্য সিগন্যালের ভ্যালুটা, তাই না, ফর সিগন্যাল ইন্টিগ্রিটি, সিগন্যাল আরো 6টা, তাহলে তো টোটাল মিলে তোমার 8টা লাগলো, কি বলে 14 হলো, বাট স্টিল এ লিটল বিট লেস দ্যান দিস ওয়ান। তারপরে আবার এটা একটা প্রবলেম আছে যে পিটিএল লজিককে এটা আবার তুমি যখন লেআউট করতে যাবে তখন আবার একটা প্রবলেম হয়, কারণ ওটার গেটগুলি তো কানেক্টেড না, গেটগুলি আবার ইনভার্টারের থ্রু দিয়ে কানেক্ট করা, সেখানে একটা প্রবলেম আছে, দেখা যায় যে এরিয়া বেশি লেগে যায়। আমরা যেটার জন্য করতে চাইলাম এত কষ্ট করে, সেটা আবার এরিয়া আর একটু বেশি লাগে। তো সামটাইমস তৈরি করে অনেক সময় এটা জাস্ট একটু ডিফারেন্সিয়েশনের জন্য, বা অনেক সময় যে মেইন সার্কিটে যদি অনেক কমানো যায় তাহলে পরে তোমার এক্সট্রা কিছু সার্কিটারি দেওয়ার পরে হয়তো কম থাকে। তবে মেইন সার্কিটের মতো স্ট্যান্ডার্ড লজিকের মতো এরকম মানে সিগন্যাল ইন্টিগ্রিটি তুমি আর কোনো লজিকে পাবে না। সেই জন্যই তোমাকে এই যে স্ট্যান্ডার্ড লজিক, the number of PMOS and number of NMOS must be equal, তাহলেই তুমি সবসময় সিগন্যালের স্ট্রেংথটা ভালো পাবে। That is the standard logic. জি স্যার, বুঝতে পারছি। তারপরে এটা একটু ভ্যারাইটিস, তারপরে তুমি এটা নিয়ে তোমাকে, কারণ মানুষের তো এটা তো অলরেডি তৈরি হয়েই গেছে, কিন্তু আমরা তো সবসময় রিসার্চ করবো কি নিয়ে, তাহলে এটার উপরে তো রিসার্চ করার জায়গা নাই, এগুলি তো রিসার্চ করে করে বের করেছে সবাই। হ্যাঁ, রিসার্চ করে দেখতে হবে কোথাও কখনো ভালো হয়, কি হয়, একদিকে খারাপ আর একদিকে ভালো হলো। স্যার উইথ কি সিগন্যাল ইন্টিগ্রেটরের উপর ফ্যাক্টর? হ্যাঁ, তাহলে স্যার আমার যেমন স্যার ইয়াতে যেমন স্যার ভিএলএস এর প্রজেক্টে যেমন আমি যেমন জিডিএ লজিক নিয়ে কাজ করছিলাম স্যার, ওখানে আমি উইথ অনেক চেঞ্জ করছি, কিন্তু স্যার আমার আউটপুটে কোনো চেঞ্জই আমি পাইনি। না, সবগুলিতে চেঞ্জ হবে এমন কোনো কথা নাই, কিন্তু তুমি মনে করো যে ওইটার সার্কিটটা কিভাবে লাগানো আছে তার উপরে ডিপেন্ড করে। যেমন আমরা এই যে মেমোরি সার্কিটে দেখলাম না, এই যে SRAM পড়লাম, দেখলাম না যে আমরা যদি সবগুলি সেম সাইজ নেই তাহলে আমাদের ওই যে লজিকটা চেঞ্জ হচ্ছিল না, যে আমরা মনে দেখলাম না কয়েকদিন, আবার আজকে দেখছি আরেকবার যে কি বলে এটাকে, ওই যে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে না কমালে আমরা আমাদের ওই যে ভ্যালুটা যে মেমোরির ভিতরে 1 0 যেটা থাকে ওটা উল্টে যাচ্ছিল। তারপরে আমাদেরটা ওই যে ট্রানজিস্টরের সাইজটা এমন ভাবে আমাদেরকে ঠিক করতে হবে যে ওইটা যাতে ওই ভোল্টেজটা আরো কমে থাকে বা বেশি থাকে, তাহলে আর ওইটা চেঞ্জ হয় না। তুমি হয়তো তোমার সার্কিটটা না দেখলে বোঝা যাবে না, শুধু একটা দিয়ে হয় না, তুমি একটা ট্রানজিস্টর দিয়ে যদি তুমি বাড়ানো সার্কিটটাতে হলো স্যার একটা আর কি এনমস ছিল, একটা খালি পিমস ছিল স্যার, ওইটাই আর কি। মানে কি সার্কিট করলে তুমি একটা এনমস আর পিমস দিয়ে? স্যার মানে হলো স্যার জিডিএ লজিক দিয়ে তারা হলো একটা এনমস পিমস এর মধ্যে পিমস এর উপরে যেখানে ভিডিডি ছিল ওখানে হলো স্যার বি এর কানেকশন ছিল, দুইটা গেটের সাথে কানেক্ট হইলো এ ছিল, আর নিচে হলো স্যার আমার কি বলে এনমস এর যেটা স্যার সোর্স ছিল, এনমস এর সোর্সটা হলো ভিডিডি তে দেওয়া ছিল, আর বডি স্যার ইয়াতে ছিল, বডিগুলো বডি জায়গায় ছিল স্যার, কানেকশনটা এমনি করে ছিল, সেটা হলো অর গেট হিসেবে কাজ করতেছিল। না, ওইখানে অনেক সময় হয় যে তুমি কি বলে যে দেখো আমি একটা যদি সার্কিট দেখাই, এই যে দেখো এটা এনমস নর্মালি তো আমরা কিছু করতে পারি না, কিন্তু দেখো এইটাকেই আমি যদি এটাকে আমি একটা ইনপুট ধরলাম আর এটা আর একটা বি ইনপুট যদি ধরি, আর আমি যদি এটাকে আউটপুট ধরি, এইটাকে কিন্তু একটা অ্যান্ড গেট তৈরি করে ফেলানো যায়। দেখো 0 1, আমি মনে করি দুটাতেই যদি এটাতেও 0 এটাতে যদি 0 দেই তাহলে এটা অফ আছে, তাহলে আউটপুট তো 0 থাকবে। আবার আমি এটা 0 এটাকে 1 যদি দেই তাহলে দেখো গেটে 1 দেওয়া মানে এটা অন, কিন্তু আমাদের ইনপুটে 0 দেওয়া আছে, 0 দেওয়া 0 আসবে, তাহলে 0 আসবে।
আবার এখানে যদি আমি 0 দেই আর এটা 1 দেই, তাহলে তাহলে স্যার 0 আসবে। এটা অফ আছে, এখন অফ থাকে, এখানে আমি 1 দিলে তোমাকে এটা আসে না, এটা 0। আর এইখানে দুটোতেই 1 দেই, তখনই শুধুমাত্র এটা অন হয়, তাই না? লুকস লাইক ভেরি নাইস। তাহলে আমি একটা দিয়েই একটা এন্ড গেট তৈরি করতে পারি, তাই না? তোমার তোমার জিডিআই লজিক বোধহয় এরকম কাজ করে। জি স্যার, অনেকটা এরকম ভাবে কাজ করে। হ্যাঁ, অনেকটা এরকম, কিন্তু আসলে অতটা ইজি না। আমরা যেটা বললাম ওটা অতটা ইজি না। যেমন তুমি কোনটায় প্রবলেম দেখো, একটাতে আমি দেখাই, একটা প্রবলেমে যদি তুমি চিন্তা করো, যে কোনো একটা, তো আমি এটা যদি ধরি, এখানে যখন ছিল 1 0 ছিল, এটা 0 এটা 1 ছিল, তাই তো? এটা ছিল না? তো আমরা তো আউটপুটে বললাম 0, রাইট? কিন্তু যখন আমি 1 দিয়েছি তখন তো এখানে ভোল্টেজ আছে, আর না, আমি এটা না, আমরা দেখো, আমরা যখন লজিকে যখন কাজ করে লজিক সার্কিটে, এইরকম সিকোয়েন্স তো আমরা শিখেছি আমরা কিসের থেকে? ওই যে ছোটবেলা যখন আমরা প্রথম এন্ড গেট ন্যান্ড গেট করা শিখলাম, তখন এরকম জানি যে আমরা এগুলি আসলে একটা নাম্বার সিস্টেম, রাইট? 0 1 2 3 না, এটা সিকোয়েন্সিয়ালি আসে, আমরা এরকম বসিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি যখন তুমি কোনো সার্কিটে অ্যাপ্লাই করবে, তখন তো এরকম কোনো নিয়ম নাই যে সবসময় আগে 0 0 আসবে, তারপরে 0 1 1 1, প্রথমেই তো 1 1 আসতে পারে না? প্রথমে যদি তুমি 1 1 দাও, তাহলে কি হয় দেখো তো, প্রথমে 1 1 দিলে এইটা 1 হয়ে যাবে না? এরপরে যদি তুমি এটা দুটোই 0 0 দাও, এই দুটো 0 তাহলে 0, স্যার 1টা আর কি 0 হতে পারবে না। এই 1 0 হবে কোথা দিয়ে? এই 1 তো 0 হতে গেলে তোমাকে 1 ঘন্টা ওকে ফেলে রাখতে হবে, কারণ তোমাকে এটা তো সে চার্জ হয়ে আছে না, কারণ তার তো গ্রাউন্ড, দেখো কোথাও গ্রাউন্ড নাই স্যার। গ্রাউন্ড না থাকলে এই ভোল্ট এখানে চার্জ হয়ে আসছে, ক্যাপাসিটর আছে না? এই যে আমরা সোর্স ড্রেনে ক্যাপাসিটর দেখেছিলাম না, প্রতিটা ট্রানজিস্টরে, এর আগে একটু আগে পড়লাম, এখানে ক্যাপাসিটর আছে, এখানে ক্যাপাসিটর আছে, এখানে ক্যাপাসিটর আছে না? তা তুমি যখন এখানে 1 দেখেছিলে, তার মানে তো এখানে ক্যাপাসিটর ছিল, এই ক্যাপাসিটরটা সে চার্জ হয়েছিল, ফুল চার্জ। এটা তো বলছি যে এখানে তো 1 ভোল্ট দাও, তাহলে এখানে 1 ভোল্টের চার্জ হয়ে আছে সে, তাহলে এইখানে এটা 0 করবে কি করে তুমি? ইমিডিয়েটলি আফটার যদি তুমি এটা দাও, তখন তুমি 1ই দেখতে পাবে, তাই না? প্রবলেম ওইখানে। তাহলে এখানে তুমি যদি দেখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি প্রতিদিন এসে একটা করে লজিক চেক করতে পারো, তাই না? তাহলে তুমি অনেকক্ষণ যদি তুমি রেখে দাও, তাহলে এটা ডিসচার্জ হয়ে যায়। ডিসচার্জ হয়ে যখন 0 হয়ে যাবে, তারপরে তুমি আবার তখন 0 0 দাও অথবা 0 1 দাও, তুমি 0 দেখতে পাবে। কিন্তু এইটাই হলো প্রবলেম, যে তোমার ওই নর্মাল স্ট্যান্ডার্ড লজিকে যেরকম সবসময়, তাই না, তুমি এই যে 0 0 কানেকশন থাকে, 0 কি বলে, একটু পরে পরেই যখনই তুমি কানেকশন দেবে, অলওয়েজ 0 গ্রাউন্ডের সাথে কানেকশন হয়ে যায়। তুমি দেখো এখানে যখনই কিছু একটা সিগন্যাল আসবে, তোমাকে হয় উপরেরটা অন হবে অথবা নিচেরটা অন হবে, তাই না? আমাদের সিগন্যাল দেখতে গেলে আমরা যদি 1 দেখতে চাই, তাহলে আমাদের দুটাকেই অফ করতে হবে। দুটাকেই অফ করলে শুধু 1 হবে, এখানে চার্জ হবে, এই দুটাকেই অফ করলে। আর যদি তুমি এর যে কোনো একটাকে যদি তুমি অফ করে দাও, সাথে সাথে এটা অন হবে, এবং অন হলে সেটা দেখো সে গ্রাউন্ড হয়ে যাচ্ছে পুরোপুরি। আর গ্রাউন্ড হলে এটা তাড়াতাড়ি উইদিন ন্যানো সেকেন্ডে এটা ডিসচার্জ হয়ে এটা 0 হয়ে যায়। কিন্তু সেটা দিস কাইন্ড অফ সার্কিট ফ্লোটিং, ওইটাকে আমরা ওই তুমি জিডিআই লজিক বলো, পাস ট্রানজিস্টর লজিক বলো, এগুলি সবই বা ডাইনামিক লজিক, সবই হলো ফ্লোটিং কন্ডিশনে থাকে। তোমার সোর্স ড্রেনগুলি, সোর্সটা আমরা যেমন সোর্স যেটা আমরা ভিডিডি আর গ্রাউন্ড যেটা বলি, ভিডিডি আর গ্রাউন্ডের সাথে ওইটা কানেকশন থাকে না। এখানে যখন প্রতিটা সিগন্যালের পরেই হয় ভিডিডির সাথে কানেকশন হবে অথবা গ্রাউন্ডের সাথে কানেকশন হয়ে যাবে অটোমেটিক, যার ফলে ওই সিগন্যালটা আইদার স্ট্রং, এটা 0 হবে স্ট্রং, অথবা স্ট্রং 1 হয়, যেটা ওই ফ্লোটিং কন্ডিশনে। এইটা ফ্লোটিং কন্ডিশন না, কিন্তু ওই সার্কিটগুলি অল আদার লজিকগুলি সবই হলো ফ্লোটিং কন্ডিশনে থাকে। তো ফ্লোটিং কন্ডিশনে থাকলে হয় চার্জ হবে না, অথবা চার্জ ডিসচার্জ হবে না ঠিক মতো, তোমাকে টাইম দিতে হবে। যদি এটা 0 হয়, তাহলে তোমাকে চার্জ করতে সময় লাগবে 0 সাথে কানেকশন থাকলে, আর 0 কানেকশন না থাকলে এটা চার্জই হবে না।
No, oh, sorry, discharge হবে, right? So that kind of problem. Any other question? আচ্ছা, তাহলে আমরা 5 ট্রানজিস্টর দেখলাম। আরো অনেক কাইন্ড অফ ট্রানজিস্টর আছে, রাইট? তোমাকে এই যে তোমরা যারা থিসিস কি বলে এই যে বিভিন্ন প্রজেক্টে কাজ করছো, তোমরা যে শিখেছো সেটা জিডিআই লজিক, অ্যাডিওবেটিক লজিক, ফার্স্ট ট্রানজিস্টর লজিক, না তারপরে আবার কি জানি স্লিপি স্ট্রাক, তারপরে স্লিপি সিমস। অনেক সময় হয় যে তোমার ট্রানজিস্টরের কি বলে ওই যে পাওয়ার লস কমানোর জন্য অনেক সময় এক্সট্রা ট্রানজিস্টর লাগাই ওইটাকে ঘুম পাড়ায় রাখা হয়, রাইট? যখন যখন কাজ করা হয় না তখন অফ করে রাখা হয়, এটাকে স্লিপি বলা হয়েছে। আর যখন সার্কিটটা কাজ করবে মানে অ্যাকশনে যাবে তখন ওটাকে ওয়েক আপ করে, রাইট? যদি অন করা হয়। So there are so many techniques, তোমরা যারা রিসার্চ করো বা থিসিস করো বা হায়ার এডুকেশনে যাবে ওরকম লটস অফ সার্কিট দেখতে পাবে। But that is not আমাদের স্ট্যান্ডার্ড আন্ডারস্ট্যান্ডিং। আমরা স্ট্যান্ডার্ড লজিক গুলি বেশি শিখতে চাই, তারপরে তোমরা ওগুলি হলো রিসার্চের টপিকস। ফার্স্ট ট্রানজিস্টরের পরে আমরা কি দেখলাম? এরপরে আমরা দেখেছি মেমোরি, রাইট? মেমোরি দেখেছি, রাইট? মেমোরি আমরা SRAM, DRAM, তারপরে আমরা ROM দেখেছি, right? Different things. So these are easy, right? And it is cheaper, and both are cheaper to easy to design and needs only a few transistors, right? এখানে তো আমরা দেখেছি যে 1 transistor per bit, right? এখানেও আমরা দেখেছি যে 1 transistor per bit, right? DRAM এবং ROM, কিন্তু but this is ROM, this is not a volatile, but this is a volatile. আর এটাকে যদি আমরা একটু বেশিক্ষণ ধরে আমরা ডেটা রাখতে চাই, এটি স্টোর করে লস না হয়, তাহলে সেজন্য আমাদের সার্কিটটা একটু কমপ্লিকেটেড হয়। So we can use several transistors including some capacitor, right? 6 transistor and 3 capacitor ইউজ করে আমরা এটা তৈরি করেছিলাম স্টেবিলিটি। But though both are cheaper, right? But this one is expensive, right? তুমি বাজারে যে দেখতে পারো SRAM is still cheaper, right? এখনো তোমার এই কত স্টিল, আমি কয়েক সপ্তাহ আগে কিনলাম এটা 4 GB, না কি বলে 4 GB RAM, it costs 2000 টাকা, right? But the ROM and the DRAM is very cheaper, that you can buy only a few hundred, right? So and আমরা দেখেছি যে কিভাবে, রাইট? SRAM আমরা কিভাবে তৈরি করি দেখেছি। We don't need a ক্যাপাসিটর হলে আমরা দেখছি এই যে SRAM না DRAM-টাকে আমরা ক্যাপাসিটর ইউজ করেছি স্টেবিলিটির জন্য, বাট ক্যাপাসিটরে পাওয়ার লস হয়, রাইট? তুমি ক্যাপাসিটর চার্জ হয় এবং এয়ারের ভিতর দিয়ে ডিসচার্জ হয়, so we can the power is lost. But আমরা SRAM দেখেছি জাস্ট we need a 6 transistor SRAM and very stable transistor. Only problem is কিসে প্রবলেম হচ্ছিল আমাদের? ওভাররাইট। আমার ওভাররাইটের সময় প্রবলেম হচ্ছিল আর রিডের সময় একটা প্রবলেম হচ্ছিল, তাই না? নর্মালি, বাট রাইটে কোনো প্রবলেম নাই। ওভাররাইটে শুধু নর্মাল ওভাররাইটে শুধু 0-কে 1 দিয়ে ওভাররাইট করতে গেলে অথবা 1-কে 0 দিয়ে ওভাররাইট করতে গেলে, অপোজিট ডেটা দিয়ে যদি ওভাররাইট করতে চাও দেন there is some problem. তারপর প্রবলেমটা আমরা ইজিলি অ্যাভয়েড করতে পারি, শুধু আমরা ওই যে ট্রানজিস্টরের ওই দুটার রেশিওটা, রাইট? W রেশিওটা একটু চেঞ্জ করে দিলেই আমরা ইজিলি we can overcome those problems. And read same thing, right? আমরা ওটা দেখেছিলাম আমরা দুটা জিনিস, একটা হলো সেল রেশিও আর একটা হলো পুল আপ রেশিও, ওটা আমাদের মেইনটেইন করতে হয়, রাইট? সবচেয়ে নিচের যে ট্রানজিস্টরটা আমরা যদি একটা সাইড দেখি, এরকম, রাইট? এটা যদি আমরা পি ধরি, আমরা এদিকে চলে গেল, আর এটা একটা ট্রানজিস্টর, রাইট? 3টা ট্রানজিস্টর যদি ধরি আমরা একটা নাম যদি দিই, এটা 1, এটা 2
এটা বোধহয় 5 ছিল। তাহলে এটা আমরা কি দেখেছিলাম যে সব থেকে বড় হয় আসলে এই ট্রানজিস্টরটা, সবচেয়ে বড় এই ট্রানজিস্টর, তার থেকে ছোট হলো এইটা, আর তার থেকে ছোট হলো এটা, হ্যাঁ সাইজ। এইভাবে মেনটেন করতে হবে, সবচেয়ে ছোট তারপর এটা বড় তারপর এটা বড়, এরকম যদি আমরা করি তারপর কিন্তু কতটা বড় হবে সেটা ওই যে আমাদের সেল রেশিও, এই দুটোর ভিতরে পুল আপ রেশিও আর এটার ভিতরে সেল রেশিও দিয়ে আমরা ডিসাইড করতে পারি যে এটা কত রেশিওতে আমাদের বড় করতে হবে। এটা 1 গুণ হলে এটা 2 গুণ, বা এটা 2 গুণ হলে এটা 4 গুণ, নট লাইক দ্যাট। সেটা করতে পারো, কিন্তু বেশি বড় হয়ে গেলে কিন্তু আবার প্রবলেম হতে পারে। এটা ভোল্টেজ আবার স্টেবিলিটি না থাকতে পারে। তুমি যদি এখানে যদি 2 গুণের জায়গা, এর থেকে এটা 2 গুণের জায়গা তুমি 4 গুণ করো, তাহলে এটা ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স অনেক কমে যাবে, কমে এটা ভোল্টেজ তাড়াতাড়ি ফল করে যাবে। এটা এটা যদি ভোল্টেজ বেশি ফল করে যায়, তাহলে এই ভোল্টেজ আবার এখানে গিয়ে এখানকার একটা এনমস কে অন করে, রাইট? সেই এনমসটা অন হবে না আবার। সেজন্য তুমি ইচ্ছে মতোই যে বড় মানে যে অনেক বড় বা 5 গুণ 10 গুণ করে ফেলবে, নট লাইক দ্যাট, রাইট? তুমি মোটামুটি ওই রেশিও মেনটেন করে তার থেকে সিম্পল একটু বড় করতে পারো, রাইট? আমরা যদিও আমাদের ওটা ইকুয়েশনের ভিতরে এরকম ছিল, এর মানে এই না যে তুমি মনে করো এটা মনে করো এটা আছে 2 গুণ, তাহলে তুমি 2 এর সমান অথবা বড় হতে হবে, তাই না? তাহলে তুমি 2 গুণ করতে পারো, সেটার জায়গায় তুমি 2.2 গুণ বা 2.4 বা 2.5 করতে পারো, কিন্তু 2 এর জায়গাতে তুমি 10 টাইমস করতে পারো না, রাইট? তখন প্রবলেম দেখা যাবে। এই জন্য এটা আমাদের যেটা সেল রেশিওটা আমরা বের করেছি, ওটার কাছাকাছি রাখতে হবে, রাখলে মোটামুটি দিস ইজ স্টেবল। এন্ড গুড থিং ইজ যে এটার ভিতরে কোনো ক্যাপাসিটর নাই, এবং কোনো চার্জ যখন এটা অপারেট করে তখনই শুধুমাত্র চার্জ কি বলে পাওয়ার লস হয়। কিন্তু যখন স্ট্যান্ড বাই মোডে থাকে তখন আমরা দেখেছিলাম যে একটা আরেকটাকে অন করে রাখে, আরেকটাকে অফ করে রাখে, যার ফলে এটার ভিতরে কোনো পাওয়ার লস হয় না। So that is very stable memory. আর তারপরে ফাইনালি আমরা দেখেছিলাম যে সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা দেখেছিলাম যেহেতু এটা একটা ইনপুট, রাইট? এটা একটা ইনপুট থাকে, আবার এটা একটা ফিডব্যাক আছে, রাইট? ফিডব্যাক, রাইট? আউটপুট থেকে এটা ফিডব্যাক আসে, that because of the feedback আমাদের ইকুয়েশনটা, আউটপুটের ইকুয়েশনটা ডিফারেন্ট হবে, and so the CMOS diagram and the layout stick diagram, so whatever you said, so that will be different, right? A little bit different than the normal circuit. And তারপরে আমরা এখান থেকে আমরা কি কি বের করেছিলাম, আমরা নরমাল ল্যাচ তৈরি করেছিলাম, রাইট? তারপর ডি ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ, রাইট, উইথ এনাবেল, রাইট? ও এটাতে তো একটা কুইজ হয়েছিল, কিন্তু তুমি বলার পরে ভালো নাম্বার পাওনি সবাই। এনিওয়ে, টেক এ লুক, রাইট? পরীক্ষার সময় সময় আসবে আবার যদি পরীক্ষা হয়। সো that things should be considered. কি যা যা পড়েছো এইটার উপরে বেস করেই পরীক্ষা হবে, পরীক্ষা যদি হয়, রাইট? ধরে পরীক্ষা তো হবেই, আজকে হোক কালকে হোক পরীক্ষা তো হবেই, তোমাদের অ্যাসাইনমেন্ট হোক যেটাই হোক হবেই। তা আমি যেটা বলি যে শুধু ওই যে মনে করো না যে ওই তোমার বন্ধুরকে টেলিফোন করে তাকে তার সাথে ভালো রিলেশন রেখে যে